1610 সালে ইসলাম খান চিশতি ঢাকাকে নতুন নামকরণ করেছিলেন জাহাঙ্গীরনগর। ঢাকা হলো একটা প্রাচীন নাম, জাহাঙ্গীরনগর হলো ঢাকার পরবর্তী নাম। বাগ-এ-শাহী নামটি পরবর্তীতে পরিবর্তিত হয়ে এটি শাহবাগ হয়েছে। এই হাজী খাজা শাহবাজের মসজিদটি এটি শায়েস্তা খান আমলে হয়। সেই ইসলাম খান চিশতির কবরকে কেন্দ্র করে এইখানে লোকদের আনাগোনা, এই মাজারকে কেন্দ্র করে ঈদের জামাতও এখানে ছোটোখাটো জামাত হতো। হাইকোর্ট তো এগুলি আপনার হয়েছে অনেক পরে। এখানকার যে লাট সাহেব, তার জন্য এখানে একটি ভবন করা হয়, যেটি এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হিসেবে আপনারা যে ভবনটি দেখেন, এটি ওই সময় করা হয় 1905 সালে। তো হাইকোর্টের মাজার মানে এই যেটিকে আমরা বলি ইসলাম খান চিশতির কবর, পরবর্তীতে শরফুদ্দিন চিশতির কবরও এখানে হয় এবং সেই নামটা মানুষ জানে, কিন্তু ইসলাম খান চিশতির নামটা জানে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, চেঞ্জ টিভির স্বাক্ষরের বয়ান অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদেরকে আমাদের জাতীয় ঈদগাহ সম্পর্কে বলবো। তো আপনারা জানেন যে বর্তমান হাইকোর্টে সংলগ্ন আমাদের জাতীয় ঈদগাহ। ঈদগাহর আয়তন খুব বেশি বড় না হলেও এটি আমাদের জাতীয় ঈদগাহ। তো ঈদগাহটি এখানে যে স্থাপন হলো, এর পেছনের ইতিহাস বেশ লম্বা। কারণ এটি 1917 সালে আমাদের ঢাকায় একজন নগর পরিকল্পনাবিদ এসেছিলেন। তিনি স্কটল্যান্ডের অধিবাসী। তৎকালীন ব্রিটিশ শাসিত ভারতবর্ষে তিনি বেশ কয়েকবার এসেছেন। 1854 সালে স্কটল্যান্ডে জন্মগ্রহণকারী সেই ভদ্রলোকের নাম প্যাট্রিক গ্যাডেস। মূলত প্যাট্রিক গ্যাডেসের প্ল্যান অনুসারেই কিন্তু এই ঈদগাহটি হয়েছে। এই জন্য আমি সেখান থেকে শুরু করতে চাচ্ছি। আপনারা জানেন যে এখানে হাইকোর্টের মাজার যেটাকে বলা হয়, এই হাইকোর্টের মাজার, হাইকোর্ট কিন্তু পরে হয়েছে, মাজার কিন্তু অনেক আগের। কিন্তু আমরা মাজারের হাইকোর্ট কিন্তু বলি না, আমরা বলি হাইকোর্টের মাজার, কারণ হাইকোর্ট সংলগ্ন মাজার, এটি আজকালকার পরিচয়। কিন্তু আমি যদি প্রাচীন পরিচয় চলে যাই, ঢাকাকে যিনি রাজধানী করলেন 1610 সালে, ইসলাম খান চিশতি, সেই ইসলাম খান চিশতি 1613 সালের 21শে জুলাই তিনি টুক কাপাসিয়া উপজেলার শেষ প্রান্তে ব্রহ্মপুত্র নদের মোহনায় বলবো এই অর্থে যে এই জায়গাটা এসে ধাক্কা খেয়েছে ব্রহ্মপুত্র নদ, এবং ধাক্কা খেয়ে ভাগ হয়ে যায় দুই দিকে। এক পাশে হয়ে যায় শীতলক্ষা, আর এক পাশে পুরাতন ব্রহ্মপুত্র এবং শাখা নদী আড়িয়াল খাঁ ইত্যাদি ব্যাপার স্যাপার। যাই হোক, তো সেই যে টুক, সেই টুকে আপনার 1613 সালের 21শে জুলাই ইসলাম খান চিশতি আপনার অসুস্থ হয়ে, তিনি মৃগয়া গিয়েছিলেন, শিকারে গিয়েছিলেন এবং সেখানে অসুস্থ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তো তাকে সুখপাল নামক একটি বাহনে করে ঢাকায় নিয়ে আসা হয়। যদিও 1610 সালে ইসলাম খান চিশতি ঢাকাকে নতুন নামকরণ করেছিলেন জাহাঙ্গীরনগর। ঢাকা হলো একটা প্রাচীন নাম, জাহাঙ্গীরনগর হলো ঢাকার পরবর্তী নাম। তো সেই ঢাকাতে এনে, টুক থেকে ঢাকায় এনে তাকে বাগ-এ-শাহী নামক স্থানে দাফন করা হয়। আজকে যেই এলাকাটি আমরা দেখি, কার্জন হল থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সহ এদিকে শাহবাগ যেটাকে বলি, এই টোটালটাকে তখন বলা হতো বাগ-এ-শাহী। বাগ-এ-শাহী নামটি পরবর্তীতে পরিবর্তিত হয়ে এটি শাহবাগ হয়েছে। তো বাগ-এ-শাহী নামক স্থানে তাকে দাফন করা হয়, এবং তাকে যে স্থানে দাফন করা হয় তার কবরটিকে কেন্দ্র করেই পরবর্তীতে তার বংশের এবং এই এলাকায় ইসলাম খান চিশতির বংশের লোকেরা বাস করত। এখানে তাদের অনেকগুলি বাড়িঘর ছিল এবং এই এলাকাটার নামই ছিল মহল্লায় চিশতিয়ান। এবং এই মহল্লা এখানে থাকার কারণেই কিন্তু পরবর্তীতে এখানে একটি মসজিদও গড়ে ওঠে, আপনারা যেটাকে হাজী খাজা শাহবাজের মসজিদ, তিন নেতার মাজারের কাছে যেটা দেখেন। ব্যাপক সংখ্যক লোক বাস না করলে তো এক জায়গায় মসজিদ গড়ে ওঠে না। এই হাজী খাজা শাহবাজের মসজিদটি এটি শায়েস্তা খান আমলে হয়। কিন্তু আপনার ইসলাম খান চিশতির যে কবরটি, সেখানে তার পরবর্তীতে আরও তাদের বংশের লোকদের কবর হয়, সেই তাদের নামও এখানে আসে।
কিন্তু ইসলাম খানের নামটি কিন্তু কেউ উচ্চারণ সেখানে করে না, যেটি ইসলাম খানের কবর এটা কেউ বলে না। সেই ইসলাম খান চিশতির এই কবরকে কেন্দ্র করে এইখানে লোকদের আপনার আনাগোনা এবং সেই মাজারটি এখানে আপনার থাকার কারণে এই মাজারকে কেন্দ্র করে ঈদের জামাতও এখানে ছোটোখাটো জামাত হতো। তো এটা এই মাজারটি এখানে করার সময় এই যেখান থেকে মাটি কাটা হয় সেটা একটা পুকুরে রূপান্তরিত হয়ে যায় এবং এখানে ঝোপঝাড় ছিল। হাইকোর্ট তো এগুলি আপনার হয়েছে অনেক পরে, এবং 1905 সালে বঙ্গভঙ্গের সময় এখানকার যে লাট, সেই লাট সাহেব আপনার তিনি কোথায় থাকবেন তার জন্য এখানে একটি ভবন করা হয়, যেটি এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হিসেবে আপনারা যে ভবনটি দেখেন এটি ওই সময় করা হয় 1905 সালে। তো হাইকোর্টের মাজার মানে এই যেটিকে আমরা বলি ইসলাম খান চিশতির কবর, পরবর্তীতে শরফুদ্দিন চিশতির কবরও এখানে হয় এবং সেই নামটা মানুষ জানে, কিন্তু ইসলাম খান চিশতির নামটা জানে না। তো এই যে মাজার এবং এই যে এখানে মসজিদ এবং 1905 সালে বঙ্গভঙ্গের পর এখানে যে লাট ভবন যেটা করা হলো, এসবই ছিল এখানকার স্থাপনা। 1965 সালে আইয়ুব খানের আমলে দেখা যায় যে এখানে হাইকোর্ট স্থাপন করা হয়। বর্তমান যে ভবনটি আপনারা দেখেন এটা আইয়ুব খানের সময় করা, পাকিস্তান আমলে 1965 সালে। এইটা হওয়ার পরে কিন্তু মানুষ এই হাইকোর্টের পাশে হওয়ার কারণে হাইকোর্টের মাজার বলাটা বেশি অভ্যস্ত হয়েছে। আমি যেটি বলছিলাম যে এখানে এই ছোট করে নামাজ হতো, ঈদের নামাজ হতো। বিশেষ করে 1981-82 সালের দিকে এখানে ঝোপঝাড় পরিষ্কার করে এখানে আপনার এই যে এই পুকুরটিকে ভরাট করার উদ্যোগ নেওয়া হয় এবং পুকুরটি ভরাট করে এখানে একটি ঈদগাহ তৈরি করা হয়। এটা আমার কথা হলো যে বিষয়টি আমি বলছিলাম যে প্যাট্রিক গেডেস 1917 সালে ঢাকা নিয়ে যে ম্যাপ তিনি অঙ্কন করেন বা ঢাকাকে নিয়ে ঢাকার নগর পরিকল্পনার যে নির্দেশনা তিনি দেন, এর মধ্যে কিন্তু তিনি অন্যান্য বিষয়ের সাথে এইখানে এই পুকুরটি ভরাট করে এখানে একটি ঈদগাহ করা যায় এটি 1917 সালে তিনি বলেছিলেন। এবং সেই 17 সালের পরে দীর্ঘ 70 বছর পর 1987-88 সালের দিকে এরশাদ সরকারের আমলে দেখা যায় যে এটিকে একটি ঈদগাহতে রূপান্তর করা হয় এবং এটিই আমাদের জাতীয় ঈদগাহ। তো আমাদের পরিকল্পনা এবং পরিকল্পনা বাস্তবায়নের দীর্ঘসূত্রিতার যে নজির, আমার মনে হয় এই ক্ষেত্রে এটি একটি বিষয় হিসেবে আমার সামনে আসতে পারে। আরও লম্বা সময় ধরে অপেক্ষার পরে বাস্তবায়নের ঘটনাও আছে, সেগুলি অন্য এক এপিসোডে আপনাদেরকে আমি বলবো। তো ফলে আপনারা বুঝতেই পারছেন যে এই জাতীয় ঈদগাহ এবং এটার বৈশিষ্ট্য কি, এখানে 1 লক্ষ লোকের মতো লোক এখানে নামাজ আদায় করতে পারে এবং রাষ্ট্রের যিনি প্রধান থাকেন রাষ্ট্রপতি এখানে ঈদের জামাত আদায় করেন এবং এই ঈদের জামাতে মেয়েদেরও সেখানে নামাজ পড়ার সুযোগ আছে। প্রায় 20,000-এর মতো মহিলা এখানে নামাজ পড়তে পারে। 1 লক্ষ লোকের মধ্যে 20,000 মহিলা, 80,000 পুরুষ এখানে নামাজ আদায় করতে পারে। যদিও মাঠ উপচিয়ে রাস্তা পর্যন্ত উঠলে এর সংখ্যা আরও বেশি হয়ে যায়। স্বাভাবিকভাবে একটা ঈদগার যে বৈশিষ্ট্য থাকে সেটা এখানে আছে, যে কিবলার দিকে একটা মেহরাব আছে এবং মেহরাবের 5টি মিনার আছে। জাতীয় ঈদগাহে এই যে অবস্থা, এটাতে আপনার দেখা যায় যে নামাজ পড়ার জন্য অনেক কর্মচারীকে এখানে কাজে লাগাতে হয়, কয়েক হাজার লোক এখানে কাজ করে এবং এখানে এই ডেকোরেশন করার জন্য 43,000 বাঁশের প্রয়োজন পড়ে এবং প্রায় 300 মণ রশি এতে ব্যবহার করা হয়, করে এই পুরোটা আচ্ছাদন দেওয়া হয় যাতে রোদ বা বৃষ্টিতে কোনো সমস্যা না হয়। এটা হলো আমাদের জাতীয় ঈদগাহের আপনার বৈশিষ্ট্য। তো আপনারা শুনলেন যে জাতীয় ঈদগাহ কি প্রেক্ষিতে আপনার এখানে সৃষ্টি হলো এবং সেই প্যাট্রিক গেডেস সেই নগর পরিকল্পনাবিদ, আমাদের আরেকজন নগর পরিকল্পনাবিদের নাম বাইদি ভাই আমাকে নিতে হচ্ছে, তিনি জি.এ. মাদানি। সেটাও পাকিস্তান আমলে আপনার যখন মানে করা হয় ডিআইটি, ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট, সেই সময় আপনার জি.এ. মাদানি সাহেব আপনার নগর পরিকল্পনা করেন। সেই গেডেসের 1917 সালের পরিকল্পনার পরে সেই আপনার জি.এ. মাদানির পরিকল্পনাটা দেখা যায় পাকিস্তান আমলে এটা করা হয় এবং এই পরিকল্পনার আলোকেই কিন্তু মতিঝিল, দিলকুশা ইত্যাদি, এরপরে এমনকি উত্তরা আজকে যেটা আমরা দেখছি আধুনিক উত্তরা, এই সমস্ত কিন্তু জি.এ. মাদানির প্ল্যানের মধ্যে ছিল। তিনি তখন চিন্তা করেছিলেন যে ভবিষ্যতে এই ঢাকার আয়তন
বড় হয়ে যাবে, অনেক মানুষ হবে, এটা সামাল দেওয়া কঠিন হবে। তাই ঢাকাকে আপনার গ্রহ ধরে এর পাশে উপগ্রহ সৃষ্টি করার একটা চিন্তা তিনি করেছিলেন এবং সেই জন্যই স্যাটেলাইট টাউন তিনি স্থাপন করেন। এবং সেই স্যাটেলাইট টাউনেরই একটি হলো উত্তরা, বা আরও এখন যেগুলি দেখতেছেন পূর্বাচল, বা আপনার এই যে বনানীর কথা বলি, বা আপনার শ্যামলীর কথা বলি, বা আমি যদি আপনার এভাবে ঢাকার যে উপগ্রহগুলি শহরের পাশে আপনারা দেখতে পান, এগুলি কিন্তু এই প্ল্যানের আওতায় হয়েছে। আর এখন সর্বশেষ প্ল্যান যেটা গ্রেটার ঢাকা যেটা করা হচ্ছে, সেটা তো ঢাকার আশেপাশের জেলাগুলি সহ বৃহত্তর ঢাকা হিসাবে আপনার নগর পরিকল্পনায় এটাকে সর্বশেষ সংস্করণ এটিই চলছে বর্তমানে। তো আপনাদের সামনে 1917 সালের সেই প্যাট্রিক গ্যাডেসের সেই পরিকল্পনায় আপনার আমাদের জাতীয় ঈদগাহ স্থাপন এই বিষয়ে সামান্য কিছু কথা বললাম। এই ধরনের শেকড় সন্ধানী কথাবার্তা আরও ভবিষ্যতে হয়তো আপনাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।